আমি উসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাআল্লাহ আমি একটু করার জন্য বলি। আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। বিএনপি বলি, জামাত ইসলামী বলি, যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে? আগামী 50 বছরের চিন্তা কই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। ঢাকা ৮ দিকে চলে আসি। গ্রুপ অফ ডেথ, আপনার বিপরীতে আছে বিএনপি থেকে মির্জা আব্বাস, জামাতে প্রার্থী আছে, শোনা যাচ্ছে যে সাদেক কায়েমও হয়তো বা প্রার্থী হতে পারে। এই যে এত বড় বড় প্রার্থীদের সঙ্গে আপনি মাঠে নামছেন, আপনার আসন নিয়ে এখন আপনার মূল্যায়ন কি, যে এদেরকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার আসনে আপনি কোনো প্রতিকূলতা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত? প্রথমত হলো হেভিওয়েট শব্দটা যদি মানুষের ভালোবাসার সাথে কানেক্ট করানো যায় তাহলে ঢাকা হাটের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে বলছি না, আপনার টিম নিয়ে আমরা যখন ক্যাম্পেইনে যাই দূর থেকে দাঁড়াই দেখেন। যদি ভালোবাসায় বলি, এরপরে বাংলাদেশে ইলেকশন অনেক ধরনের মেকানিজম আছে, আপনারা এগুলো জানেন। যাদের হাতে অনেক টাকা, অবৈধ টাকা, সেই টাকা খরচ করে তারা অনেক দামি প্রার্থী দাঁড় করান। সেই দামি প্রার্থীদের মাধ্যমে এজেন্ট দিয়ে ভরে ফেলান কেন্দ্র। তারপরে সব এজেন্টে যেহেতু তারপরে আরও কিছু টাকা পয়সা দিয়ে কেন্দ্র দখল করা, অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে, আপনারা জানেন। তো বাংলাদেশে ইলেকশন মানে যে ব্যাপারটা, এটা তো খুবই কমপ্লেক্স। কিন্তু যদি ভালোবাসা বলতে কিছু থাকে তাহলে ইনশাল্লাহ আমরাই এখন ওই অর্থে সব থেকে বেশি হেভিওয়েট। আর যাদের প্রার্থীর কথা বলছেন সবার প্রতি সম্মান রেখে বলতে চাই যে এই যে তাদের সাথে লড়ছি, এইটাই তো আনন্দের। মানে আপনি ধরেন আমাকে অনেকে জিজ্ঞেস করে আব্বাস ভাইয়ের এগেনস্ট ইলেকশন করতেছি, তাই আমি বললাম এই যে আপনারা চিন্তা করেন যে আব্বাস ভাইয়ের সাথে অনেকে ইভেন আমাকে একটা মিডিয়া থেকে একটা টেলিভিশন আপনারা চিনবেন, উনি আমার খুব ওয়েল উইশার, ফোন করে বললেন যে ভাই আপনি একটু কাইন্ডলি আপনার যে অবস্থা আপনি একটা অন্য আসনে সুইচ করলে ইনশাআল্লাহ আপনি হয়ে যাবেন, আমরা আপনাকে সংসদে চাই। আমি বললাম দেখেন এই যে অনেক বড় ফিগারের বিপরীতে লড়া যায়, এইটা যে মানুষের মনে আমরা তৈরি করতে পারলাম, এটাই তো আমার জয়। মানে দুনিয়ার কেউ আনকনটেস্টেড থাকবেন না, এই চিন্তাটা এসেছে কোত্থেকে? হাসিনার বিরুদ্ধে বড় বড় রথী মহারথী লড়াই করে বসে আর সম্ভব না, সে মরে গেলে তারপর চিন্তা করবে বলে সবাই বিদায় নিচ্ছে না? অবশ্যই। বাচ্চারা তাকে ফালাই দিচ্ছে। তো আমাদের জায়গাটা হলো ওই হিসেবটা না এখন আর দুনিয়ায় মিলবে না। এই জন্য হেভি ওয়েট, লেস ওয়েট এই শব্দগুলো আগের জায়গায় ব্যবহার করা চলবে না। হয়তো আপনি দেখবেন ইনশাল্লাহ, আমি আপনাকে বলছি প্রফেসর ইউনূস যেভাবে কমিট করেছেন সুষ্ঠু নির্বাচন, ঈদের আনন্দের মতো, যেখানে ভোট কারচুপি হবে না, কেন্দ্র দখল হবে না, মারামারি হবে না, ইনশাল্লাহ আমরা আমাদের আশা মানে জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী, এবং এটা ইনশাল্লাহ ইতিহাস গড়ব আমরা প্রত্যাশা করছি। এরপরেও যদি আমরা কোনোভাবে কিছু ভোটে হেরে যাই, মনে রাখবেন আমার হারানোর কিছু নাই। কেন? একটা টাকা খরচ ছাড়া জনগণের পয়সায় মাইলকে মাইল হেঁটে হেঁটে জনগণের নির্বাচন করে, যার দল নাই, যার ওই অর্থে কর্মী নাই, জনতাই যার কর্মী, সে যদি আজকে 50,000 ভোট পায়, ইনশাআল্লাহ 5 বছর পরে এই 50,000 ইনশাআল্লাহ 50 লক্ষ হয়ে যাবে, এবং এই রাজনীতিটাই বাংলাদেশের মূলধারার রাজনীতি হয়ে দাঁড়াবে। সুতরাং আমাদের হারানোর কিছু নেই, আমরা জয়ের উপরেই আছি। আচ্ছা, এই প্রসঙ্গগুলো আরও কথা বলবো, যে ফান্ডের কথা আসছিল। আমি দেখলাম যে লাস্ট 30 নভেম্বর আপনি একটা পোস্ট দিয়েছেন যে প্রায় 15 লক্ষ টাকা ফান্ড উঠেছে আপনার। এই টাকাগুলো কিভাবে আপনারা কালেকশন করছেন, কিভাবে ব্যয় করবেন, খরচ করবেন, বা এটার প্রতিদানটাই বা কিভাবে আসতে পারে? দেখেন, প্রথম ব্যাপার হলো যে আমরা তো যেহেতু জানিনি যে আমি বলেছি যে ক্রাউড ফান্ডিংয়ে মানুষের পয়সা মানুষের জন্য নির্বাচন করব। তো অনেকে বলে যে আপনাকে ভোট দিলে লাভ কী? তা আমরা খুব মজা করে বলি যে আমার ভোট দিলে একটাই লাভ, সেটা হলো আমি চুরি করবো না আপনার টাকা। মানে আপনার টাকা তো সবাই চুরি করছে, পাচার করছে, তো আপনার টাকা চুরি না করা কি লাভ না? দেখেন, আমরা এখন যেটা বলেছিলাম যে 30 তারিখ পর্যন্ত আমরা সম্ভবত 17 দিনের না 23 দিনের একটা 17 দিনের হিসেব দিয়েছে, তাতে আমরা 15 লক্ষ সামথিং আমাদের সব অ্যাকাউন্টগুলো মিলিয়ে ফেসবুকে আমরা আপডেট দিয়েছি। এবং আমি এটা গত 1.5 বছর ধরে বাংলাদেশে আপনারা জানেন আমরা ইনকিলাব মঞ্চ থেকে যত প্রোগ্রাম করেছি, 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার রেঞ্জের প্রোগ্রাম, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম ক্রাউড ফান্ডিংয়ে করেছি, এবং প্রত্যেকটা প্রোগ্রামের পাই টু পাই হিসাব, আয় এবং ব্যয় আমরা বাংলাদেশে প্রথম নজির স্থাপন করে পাবলিক স্টেটমেন্ট দিয়েছি। ব্যাংক, বিকাশ, নগদ প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা পাবলিক ওপেন করেছি। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করেছি, যেইটা করতে আমাদের প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা পয়সা মানুষ আমাদেরকে দিয়েছে। 20 টাকা থেকে শুরু করে, আমি আপনাকে বলছি স্টেটমেন্ট আছে 20 টাকা থেকে শুরু করে 20,000 টাকা। যে ইনকিলাব কালচারাল সেন্টারটা আমরা সবার জন্য, মানুষ এখানে বই পড়তে আসে,
চা কফি খেতে আসে, আড্ডা দিতে আসে, এবং এই প্রত্যেকটা টাকার হিসাব আমরা ফেসবুকে আপলোড করেছি, আমরা নজির স্থাপন করেছি। এরপরও বলেছি যারা ডোনার আছেন তারা যদি আরও ডিটেইল হিসাব দেখতে চান, খরচ আমরা সব সংরক্ষণ করে রেখেছি, মেমোগুলো আমরা দেখাতে পারবো। এবং এখন আপনাকে যেটা বলি, আমার যে নির্বাচন আয়, এই আয়ের একটা টাকা আমি নিজ হাতে ধরি না, এটা আপনাকে জানালাম। আচ্ছা। আমার নির্বাচনী প্রধান মানে আমাদের দায়িত্বশীল হলো আব্দুল্লাহ জাবের, যিনি একই সাথে ইনকিলাব মঞ্চেরও কেন্দ্রীয় সদস্য সচিব, কিন্তু এখানে তো আমি স্বতন্ত্র নির্বাচন করছি। এই সমস্ত অ্যামাউন্টের হিসাব আমাদের জাবেরের হাতে থাকে, তিনি এই টাকা তোলেন, তিনি এই টাকাগুলো খরচ করেন এবং হিসাব রাখেন। এই একটা টাকা আমি নিজে হাতে কখনো ধরি না। কিন্তু এই যে আপনি এই যে পাবলিক ফান্ডিং দিয়ে যে নির্বাচন করছেন, আমরা কিন্তু ইউরোপিয়ান অনেক দেশে কিন্তু এটা অ্যাভেলেবেল একটা বিষয়, আমার দেশে অতটা গ্রহণ এখনো মানুষ দেখে অভ্যস্ত না। তো এটা নিয়েও তো অনেকে বিতর্ক করে যে ও মানুষের টাকা থেকে বিকাশে করে টাকা তুলে তুলে নির্বাচন করে, ও আমার কি করবে? তা আমি একটা মজার ব্যাপার বলি, এই যে ধরেন বিকাশ থেকে বা নগদ থেকে বা ব্যাংক থেকে টাকা তুলে করবে, কি করবে, এর মানে সে যে আপনার সাথে চাঁদাবাজি না করে আপনার অস্ত্র ঠেকাইয়া দেখেন। আমরা যখন সবজিওয়ালাদের সাথে কথা বলি তখন আমরা টের পাই যে এই লোকটা আগে 200 টাকা চাঁদা দিত, এখন তার 400 টাকা চাঁদা দেয়া লাগে। শুধু বলে নাই ভয়ে, তাহলে ওই ব্যবসাটুকু করে খাবে কি করে? তা আপনি আমাদেরকে বলবেন আমরা ক্রাউড ফান্ডিং করে কি করি, আর আপনি কি করেন? ক্রাউড ফান্ডিং করেন না। আপনি কিভাবে করেন? আপনি আর্মস ফান্ডিং করেন, যে আর্মস ঠেকাইয়া একটা ভিক্ষুকের কাছ থেকে টাকা নেওয়া হয়। আপনি জানেন যে একটা এলাকায় কোন কোন মসজিদে কারা কারা ভিক্ষা করবে, সিন্ডিকেট আছে, আমি আপনাকে বলি। আপনারা চাইলে এর উপরে তদন্ত করতে পারেন, ইনভেস্টিগেশন ডিবেট করতে পারেন, এবং কোন কোন মসজিদে ভিক্ষা বেশি দেওয়া হয়, সেইখানে কোন টিম যাবে সেটার উপরে ওখানকার পলিটিক্যাল লিডাররা কানেক্টেড হয়, যারা ছেঁচড়া টাইপের লিডার, এবং একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হয়, আপনারা ওখানে ভিক্ষায় দাঁড়াইতে পারে না। যেই দেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা ভিক্ষুকদের কাছ থেকে পর্যন্ত টাকা তুলে চাঁদা নিয়ে রাজনীতি করে পেট চালায়, মানে তারা কি বললো না বললো এটা নিয়ে আমরা চিন্তা করব? বরং আমি তো বলছি, আমি তো এই যে ক্রাউড ফান্ডিংয়ের টাকায় আমার সংসার চলে না। আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এছাড়া আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিচার্স ট্রেনিং করা, ইংলিশ, ফনেটিক্স, স্পোকেন প্রেজেন্টেশনের। আমি প্রচুর কর্পোরেট ট্রেনিং করিয়েছি এক সময়। আমি আইএলটিএস দীর্ঘদিনের ট্রেনার ছিলাম। বরং এখন এই জুলাই গণ অভ্যুত্থান করে আমার সেই স্কোপগুলো কমে গেছে। এরপরে এখনও আমি ইউনিভার্সিটিতে পড়াই এবং সেখান থেকে আমি আমার লাইফ লিড করি। তো আমি তো বলতে চাই যে আপনারা এবার সকল রাজনীতিবিদকে, আজকে আমাকে জিজ্ঞেস করছেন না, প্রত্যেকটা আমার ঢাকা হাটের প্রত্যেকটা প্রার্থীকে জিজ্ঞেস করেন আপনার বৈধ ইনকাম কি। মানে আপনার তো বাসায় বাজার হয়, বাসা ভাড়া দেওয়া লাগে, বাচ্চাদের স্কুল আছে, ওষুধ কেনা লাগে বাবা মার, আপনার এটার বৈধ উপায় কি? আমি তো বলতে পারছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি কোচিং করাই, রাইট? অবশ্যই। তাহলে আপনি আরও 5জন প্রার্থীকে জিজ্ঞেস করেন, যদি কারো বৈধ